আজকে আমরা আপনাদের নিয়ে যাব ৫১ সতীপীঠের সবচেয়ে প্রাচীনতম ও জাগ্রত সতীপীঠ মা কামাখ্যার মন্দিরে। কিভাবে পৌঁছাবেন, কিভাবে পুজো দেবেন, এসব নিয়ে থাকবে সমস্ত তথ্য। সাথে আমরা যাব ব্রহ্মপুত্র নদীর মধ্যিখানে অবস্থিত উমানন্দ মন্দিরে। খোঁজ দেব মন্দিরের সামনের সবচেয়ে সস্তায় থাকার ঠিকানা। সাথে জানাবো গুয়াহাটি কামাখ্যা মন্দির ছাড়া আর কোথায় কোথায় ঘুরবেন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। আজকে সকালটা একটু অন্যরকম। তো আজকে আমরা চলেছি নর্থ ইস্ট ইন্ডিয়ার সব থেকে বৃহত্তম শহর আসামের গুয়াহাটিতে। আর আমাদের পেছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা কিন্তু নীলাচল পাহাড়ের রাস্তা। এই রাস্তাটা সোজা এখান দিয়ে গেলে কিন্তু কামাখ্যার মন্দির, কামাখ্যা দেবীর মন্দির রয়েছে। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে গুয়াহাটি যাওয়ার জন্য কলকাতা শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং হাওড়া থেকে সরাইঘাট বা কামরূপ এক্সপ্রেস, এই 3টি ট্রেন আছে। এছাড়া এনজেপি থেকে প্রচুর ট্রেনের অপশন আপনারা পেয়ে যাবেন। আমরা 1, 2, 3, 4, 5 আপ সরাইঘাট এক্সপ্রেসে করে 18 ঘন্টার জার্নি করে সকাল 10টা 5 গুয়াহাটি পৌঁছালাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখা যাবে প্রচুর ট্যাক্সি আর অটোর স্ট্যান্ড। আমরা দরদাম করে একটা ছোট গাড়িতে উঠে পড়লাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। আপনারা যখন গুয়াহাটি স্টেশন থেকে নামবেন, নামার পর প্রচুর অটো এবং গাড়ি পাবেন প্রচুর। সেখানে আপনারা একটু দরদাম করে নেবেন। ছোট অটোগুলি বলছে 400 টাকা করে, 4 জন বসতে পারে অটোতে। আমরা সুইফট ডিজায়ার গাড়ি নিয়েছি 4 সিটারের, 500 টাকা করে যাচ্ছি। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে। আপনার নাম কি আছে? সঞ্জীব ঘোষ। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9678071398। ওকে। স্ক্রিনের মধ্যে আপনারা যদি মনে করেন যে ছোট গাড়ি করে অল্প ফ্যামিলি নিয়ে যদি আপনারা আসেন, ছোট গাড়ি করে যদি ঘুরতে চান, তাহলে কিন্তু আপনারা এই গাড়ি বুক করতে পারবেন। আমরা ডাইরেক্ট এখান থেকে কামাখ্যা মন্দির যাচ্ছি। মন্দিরের সামনেই কোনো একটা হোটেলে স্টে করব, দেন আপনাদের দেখাচ্ছি হোটেলের ডেসক্রিপশন, আপনাদের সব দেখাচ্ছে। কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ের মধ্যে অবস্থিত। স্টেশন থেকে কিছুটা এগিয়েই আমাদের গাড়ি উঠতে লাগলো নীলাচল পাহাড়ে। গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব 8 কিলোমিটারের মতো। সময় লাগে 25 থেকে 30 মিনিটের মতো। চলে এসেছি আমরা কামাখ্যা মন্দির চত্বরে। মন্দির থেকে 500 মিটারের দূরত্বেই আমরা পেয়ে গেলাম আজকের মতো থাকার আস্তানা। দুর্গা ভবন, এটাই হলো আমাদের আজকের ঠিকানা। আমরা এখানে 2টো রুম নিলাম। একটি রুমে 4 জন করে থাকা যায়। রুম থেকে সুন্দর পাহাড় দেখা যায়, দেখা যায় মন্দিরে যাওয়ার রাস্তাও। প্রতিদিন 900 টাকা হিসাবে এই হোটেলের রুমগুলো ছিল যথাযথ ও সুন্দর। আমরা এখন লাঞ্চ করতে এসেছি কামাখ্যা মন্দিরের ঠিক উল্টো দিকেই অন্নপূর্ণা হোটেলে। এই হোটেলটা মন্দির থেকে বেরিয়ে ঠিক বাদিকে পড়বে। মেনু কার্ডটা ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা পজ করে চাইলে দেখে নিতে পারেন।
চলে এসেছে আমাদের খাবার। তো আছে ভাত, ডাল, চারখানা রুটি দিয়েছে, একটা পাঁপড়, আচার, ভাজি, ডাল, মিক্স সবজি টাইপের সবজি দিয়েছে, পনির দিয়ে, আর এখানে একটা পনিরের তরকারি, মটরশুঁটি দিয়ে। ব্যাস 120 টাকা দাম নিয়েছিল এটা। এই প্লেটটার দাম মাত্র 120 টাকা। বলো খেয়ে খাবারের কোয়ালিটি। এত সিম্পল খাবার, এই খাবারের কোনো রিভিউ হয় না। ভেজ খাবার তো খুবই ভালো খেতে, লাইট অ্যান্ড খুব ভালো হেলদি। হোটেলে আমরা লাগেজ রেখে ফ্রেশ হয়ে দুপুরে খেয়ে মন্দির চত্বরে আশেপাশে ঘুরে দেখতে লাগলাম এবং পরের দিন সাইট সিনের জন্য গাড়িও ঠিক করলাম। পরদিন ভোর সকালে আমরা পুজো দেব, তাই আজ আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। এখন ঘড়িতে ভোর 4:15 বাজে। আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য লাইন দিতে। মন্দিরের কাছে হোটেল নেওয়াতে এটি একটি সুবিধা হয়েছে আমাদের, যে আমরা ভোর সকালে চলে আসতে পেরেছি পায়ে হেঁটেই লাইন দেওয়ার জন্য। এটি হলো মন্দিরের প্রধান দুয়ার। এখানে ভিআইপি লাইন হয় 500 টাকার বিনিময়ে, জেনারেল লাইন আলাদা জায়গায়, যেটি সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের আর সাইট সিন আছে বলে সময় বাঁচানোর জন্য আমরা ভিআইপি লাইনে দাঁড়ালাম। এত ভোরে এসেও আমরা 50 জনের পেছনে ছিলাম। ভোর 7টার সময় মন্দিরের প্রধান দরজা খুলল এবং ভেতরের কুপন কাটার জন্য আবার লাইন দিতে হলো। সকাল 8টায় কুপন দেওয়া শুরু হলো এবং আমাদের কুপন কাটা হয়ে গিয়েছে। প্রতিটি কুপনের মূল্য 501 টাকা করে। এরপর আমাদের নিয়ে যাওয়া হয়েছে একটি ওয়েটিং হলে। এখান থেকে 200 জন করে প্রতি স্লটে পাঠানো হয় ভক্তদের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমরা ছিলাম প্রথম স্লটে। এরপর থেকেই ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ নেই বলে আমরা আপনাদের মন্দিরের ভিতরের ভিডিও দেখাতে পারলাম না। এখন ঘড়িতে বাজে 9টা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। কুপন কাউন্টার খোলার 1 ঘন্টার মধ্যেই আমাদের পুজো দেওয়া হয়ে গেল, কিন্তু জেনারেল লাইনের ক্ষেত্রে হয়তো আপনাদের আরও বেশি সময় লাগতে পারে। 51 সতীপীঠের মধ্যে প্রাচীনতম একটি পীঠ এই কামাখ্যা। হাজার হাজার বছর ধরে কামাখ্যা মন্দিরের এই ভূগর্ভস্থ অংশে রয়েছে একটি প্রাকৃতিক গুহা, যেখানে মায়ের যোনি অংশটি পতিত হয়েছিল।
এবং দেবীর পূজা চলে আসছে বহুকাল ধরে সেই থেকে। আসামের গুয়াহাটি নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরটি তান্ত্রিক চর্চার অন্যতম প্রাচীন এবং সবচেয়ে পূজনীয় কেন্দ্র। এই মন্দিরের সবচেয়ে বড় উৎসব অম্বুবাচীর মেলা। এই সময় হাজার হাজার ভক্তের ঢল নামে প্রতি বছর। আমরা বাইরে ধূপদীপ দেখে এবং মন্দির চত্বর পরিক্রমা করে ও মন্দিরের অন্যান্য দেবদেবী দর্শন করে বেরিয়ে পড়লাম। এখন আমরা বেরিয়ে পড়েছি উমানন্দ মন্দির এবং আরও 4টি মন্দিরের সাইট সিন করার জন্য। এসে গেছি বোটিং ঘাটে, যেখান থেকে ক্রুজে চেপে আমাদের উমানন্দ লেক ঘোরাবে। পার হেড 200 রুপিস আসা যাওয়া বোট। তো সারি সারি বোট দাঁড়িয়ে রয়েছে, আর এখান থেকে হচ্ছে টিকিট কাটার জায়গা। কথায় আছে, কামাখ্যার মন্দিরে পুজো দেওয়ার পর উমানন্দ মন্দিরের দর্শন না করলে কামাখ্যার পুজো সম্পন্ন হয় না। উমানন্দ মন্দিরটি ব্রহ্মপুত্র নদীর মাঝখানে ময়ূর দ্বীপে অবস্থিত। এখানে বোটে করে যেতে হয়, সময় লাগে 8 ঘন্টার মতো। দূরে দেখা যাচ্ছে ময়ূর দ্বীপ। এখানে রোপওয়েও চলে, আপনারা চাইলে রোপওয়ে চড়তে পারেন, কিন্তু এখানে রোপওয়ে উমানন্দ মন্দিরে নামায় না, এর ওপর দিয়ে চলে যায়। সুতরাং মন্দিরে আসতে হলে আপনাকে বোটেই আসতে হবে। নীল ব্রহ্মপুত্র নদের মধ্যখানে এই উমানন্দ মন্দির। মন্দিরের চারপাশের পরিবেশ এবং দ্বীপের ঐশ্বরিক অনুভূতি এক অবর্ণনীয় সৌন্দর্য। আমরা চলে এসেছি ময়ূর দ্বীপে। 150 থেকে 200টা সিঁড়ি পেরিয়ে পৌঁছাতে হবে উমানন্দ মন্দিরে। অবশেষে কিন্তু আমরা উমানন্দ ঠাকুর দ্বীপে চলে এসেছি। এখানে কিন্তু খুব খাড়াই সিঁড়ি, বেশ আমাদের সবারই হালাত খারাপ হয়ে গেছে, এতটাই খাড়া সিঁড়ি। বয়স্ক মানুষরা কিন্তু খুব সাবধানে আসবেন। এই ময়ূর দ্বীপটি উর্বশী দ্বীপ নামেও পরিচিত, কারণ কথিত আছে যে দেবী উর্বশী এখানে বাস করেন এবং মা কামাখ্যার জন্য অমৃত নিয়ে আসেন। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবতা ভগবান শিব। এই মন্দিরটি ভস্মকুট পাহাড়ের চূড়ায় অবস্থিত। বিশ্বাস করা হয় যে এই পাহাড়ে ধ্যানরত ভগবান শিব একবার কামদেবের দ্বারা বিরক্ত হয়েছিলেন, যার ফলে তিনি ক্রুদ্ধ হয়ে তাকে পুড়িয়ে ছাই করে দেন, এবং সেই কারণেই এই পাহাড়টির নাম হয়েছে ভস্মকুট। এই উমানন্দ মন্দিরে ভগবান শিব ছাড়া আরও 10 জন হিন্দু দেবতা আছেন, যাদের মূর্তি মন্দিরগুলিতে অবস্থিত। এই স্থানটির একটি শান্ত পরিবেশ রয়েছে, যা কিছুক্ষণের জন্য বসে জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে আপনাকে বাধ্য করবে। এই মন্দিরের প্রবেশপথে রথ চালনাকারী ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব ভাস্কর্য দেখা যাচ্ছে। চক্রেশ্বর মন্দির হল গুয়াহাটি শহরের একটি বিখ্যাত ভগবান বিষ্ণুর মন্দির।
কামাখ্যা মন্দির থেকে খুব বেশি দূরে নয় এই মন্দির। পৌরাণিক কাহিনী অনুসারে যখন ভগবান বিষ্ণু সতীর প্রাণহীন দেহ খণ্ড বিখণ্ড করেছিলেন, তখন তার সুদর্শন চক্র এই পাথরে আঘাত করেছিল। মূল মন্দির থেকে কয়েক ধাপ নেমে যাওয়ার পরই একটি ভিউ পয়েন্ট দেখতে পেলাম আমরা, যেখান থেকে ব্রহ্মপুত্র নদীর মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। এখান থেকে আপনি ব্রহ্মপুত্র নদীর তীরে ময়ূর দ্বীপটিও স্পষ্টভাবে দেখতে পাবেন, যেই দ্বীপে উমানন্দ মন্দিরটি অবস্থিত। মন্দিরটি সুন্দরভাবে দেওয়ালে খোদাই করে সাজানো। এটি গুয়াহাটির সেরা প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি। আমরা চলে এসেছি গুয়াহাটির একটি ঐতিহাসিক এবং শ্রদ্ধেয় মন্দিরে, যা তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এবং মন্দিরে একজন ভুতুড়ে সন্ন্যাসীর জন্য বিখ্যাত। স্থানীয় কিংবদন্তি অনুসারে এই মন্দিরে একসময় একজন সন্ন্যাসী ছিলেন, যিনি ভগবান শিবের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার পুরো জীবন এই মন্দিরেই তিনি কাটিয়েছিলেন। যাই হোক, একদিন গভীর ধ্যানের সময় তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর পরও দর্শনার্থীরা মন্দিরে সন্ন্যাসীর ভূতকে এমনভাবে ঘুরে বেড়াতে দেখতেন যেন তিনি এখনও জীবিত। কেউ কেউ অস্বাভাবিক শব্দও শুনেছেন এবং ভৌতিক রূপ দেখেছেন বলে দাবি করেন। এই মন্দিরের ঠিক পাশেই আছে ভূতনাথ কালী মন্দির। গুয়াহাটির পূর্ব অংশে উজান বাজারে অবস্থিত উগ্রতারা দেবালয়ে আমরা চলে এসেছি। 1725 সালে রাজা শিব সিং এই মন্দির নির্মাণ করেছিলেন। এখানে গর্ভগৃহে দেবী উগ্রতারার কোনো মূর্তি বা আকৃতি নেই। জলে পূর্ণ কুণ্ডকে দেবী হিসাবে গণ্য করা হয়। এর সঙ্গে এখানে পাল সাম্রাজ্যের সময়ের অষ্টধাতুর একটি উগ্রতারার মূর্তি রয়েছে। চলে এসেছি পৃথিবীর প্রাচীনতম নবগ্রহ মন্দিরে। চিত্রাচল পাহাড়ে অবস্থিত নবগ্রহ মন্দিরটি সৌরজগতের 9টি গ্রহের প্রতি উৎসর্গীকৃত। এই মন্দিরের 9টি গ্রহের প্রতিটি মন্দিরের ভিতরে থাকা একটি করে শিবলিঙ্গ দ্বারা প্রতিনিধিত্ব করছে। বিভিন্ন রঙের পোশাকে ঢাকা 9টি লিঙ্গ একটি ভিন্ন স্বর্গীয় বস্তুর প্রতিনিধিত্ব করে। আজকের মতো টাটা। এরপর আমরা যাব মেঘালয়ের শিলং এবং চেরাপুঞ্জির বিভিন্ন জায়গায়। পরবর্তী ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।